বহুল প্রতীক্ষার পরে নান্দামুরি বালাকৃষ্ণ অভিনীত আখান্ডা 2 মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই আখান্ডা 1-এর কিছু পার্ট দেখানো হয়। সেখানে দেখা যায় আখান্ডা রুদ্রাজ সিং অঘোরাকে। সে একটা ছোট্ট মেয়েকে বলছিল, যদি কোনোদিনও কোনো ঝামেলায় পড়িস তাহলে আমি আবারও ফিরে আসব। কাহিনীটা চলে আসে এনআইএ এর হেডকোয়ার্টারে। সেখানে ম্যাম বলতে থাকে, ও যে কারণেই হত্যাগুলো করুক না কেন সে একজন ক্রিমিনাল, তাকে আমাদেরকে ধরতেই হবে। ঠিক তখনই সেখানকার এক টিম লিডার বলে ওঠে, রুদ্রাকে কোনোভাবেই ধরা পসিবল নয়, মানে আমি ধরতে পারবো না ওকে। সে যা করে সবকিছু ভালোর জন্যই করে। সে হাজারো দুষ্টু মানুষকে মেরে ফেলবে, কিন্তু একটা ভালো মানুষকে সে চোটও লাগতে দিবে না। স্বয়ং ভগবানই ওকে পাঠিয়েছিল। তো এই কেসটা আমি কোনোভাবেই আর কন্টিনিউ করতে পারবো না, এমনকি সে রিজাইন লেটারও দিতে চায়। ঠিক তখনই আবারও ম্যাম বলে ওঠে, তুমি কেসের সাথে থাকো বা নাই থাকো আমরা আর পিছু হটবো না, ওকে ওর প্রাপ্য সাজা দিয়েই ছাড়বো। আর তোমার বলা মোতাবেক ও যদি এত মহানী হয় তাহলে এখন সে কোথায়? দেখা যায় হিমালয়ের একটা মন্দির। সেখানে রুদ্রা তার ত্রিশূল হাতে ঘোরাঘুরি করছে। তার পরপরই মন্দিরের গুরুজি ডাক দেয় রুদ্রাকে আর বলতে থাকে, তুমি তো সত্যের জন্য এতদিন ধরে লড়াই করে এসেছো। এতদিনে তোমার সামনে যেই রকম শক্তিশালী দুঃশক্তি লোকেরা পড়েছে, সামনে তোমার জন্য অপেক্ষা করছে ওর থেকে অনেক বেশি ভয়ঙ্কর মানুষজন। এখন তোমার শক্তির যে অবস্থা, তুমি ওদের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। এর জন্য তোমাকে একটা রিচুয়াল করতে হবে। এটাতে যদি তুমি সাকসেসফুল হও তবে তোমার সামনে আর কেউই দাঁড়াতে পারবে না। জাদুটোনা থেকে শুরু করে অস্ত্রপাতি সবকিছুই তোমার সামনে মাথা নত করবে। কিন্তু এই রিচুয়ালটা অতটাও সহজ নয়, কিন্তু যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তোমার নিশ্চিত মৃত্যু। তারপরে এগুলার কিছুই কেয়ার না করে রুদ্রা তা শুরু করে দেয় সেই রিচুয়ালটা, আর খুব ভালোভাবেই শেষ করে ফেলে সেই রিচুয়ালটা। অন্যদিকে দেখা যায় চায়নার ছোট্ট একটা গ্রাম। হঠাৎ করে সেখানে চলে আসে সেনাবাহিনী আর বৌদ্ধ মন্দিরে থাকা মানুষজনকে মারতে শুরু করে। তারপরে তাদের কমান্ডার এসে বলে, আমি এখানে অনেক বছর ধরে এই বর্ডারটা পাহারা দিচ্ছি, তারপরে তোরা আমার নামে আমার দেশে চিঠি লিখেছিস, আমার পরিবারের বদনাম করেছিস, তোরা আমাকে এখান থেকে সরাতে বলেছিস। আর তারা যদি আমাকে এখান থেকে না সরায় তাহলে আমাদের দুশ্মন দেশ মানে ভারতের সাথে তোরা হাত মিলাবি। তোদের এত বড় সাহস! এটা বলেই মারতে শুরু করে সবাইকে। সাথে এটাও জানিয়ে দেয় যে ভারতের নাম যেখানেই নেওয়া হবে সেখানেই চলে আসবো আমি আর তাণ্ডব লীলা চালাবো। কিছুক্ষণের মধ্যে ওর কাছে খবর আসে যে একটা বিপদ হয়ে গেছে। তাড়াহুড়ো করে হেলিকপ্টার নিয়ে চলে আসে বেসে। দেখতে পায় অনেক মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। ওর মধ্যে সেই কমান্ডারের ছেলেও ছিল। তখন জানতে পারে এক একটা ঘুষি খেয়ে এগুলো সব মারা গেছে। এটাতে হতবাক হয়ে যায় সেই কমান্ডার। এরপর তিনি চলে আসেন এক্স জেনারেল চ্যাংয়ের সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে ওনাকে সবকিছু খুলে বলে। তখন চ্যাং জানায় ওদেরকে কাবু করতে হলে ওদের মেইন সিস্টেমে আঘাত হানতে হবে। আর গত 20 বছর আমি এটাই রিসার্চ করেছি যে ওদের মেইন সিস্টেমটা কি। তখন কমান্ডার জানতে চায় যে কি সেটা। বলতে শুরু করে চ্যাং, ওদেরকে অনেক দেশই শাসন করতে চেয়েছে, কিন্তু বেশিরভাগ দেশে ওদের ওপরে হক জমাতে পারেনি। তবে সেটা করিয়ে দেখিয়েছিল ব্রিটিশরা। অনেকদিন শাসন করেছিল। সেখানে ওরা কোনো ধর্মেরই প্রচার প্রচারণা চালাতে দেয়নি। তারপরে ওরা ওখান থেকে চলে যায়। এখনও গোটা বিশ্বের চোখে চোখ মিলিয়ে দাঁড়িয়ে আছে ওই দেশটা। এত শক্তি তারা কোথা থেকে পায়? ওদের শক্তিটা আসলে আসে তাদের ভগবানের ওপর বিশ্বাস থেকে। ওদের সবকিছুতেই ওরা ভগবানকে বিশ্বাস করে। যেদিন এই বিশ্বাসটা ভাঙা পসিবল হবে সেদিনই ভারতকে টুকরো টুকরো করা সম্ভব। তো ওদেরকে এটা বিশ্বাস করাতে হবে যে তাদের ভগবান নেই, তাদের সাহায্য করতে আর আসবে না তাদের ভগবান। আর তুমি যদি ওদের ভগবানকে মারতে চাও তাহলে যাও, গিয়ে আমার বানানো ওই ওয়েপেনটা নিয়ে আসো, যেটা আমাদের দেশ লুকিয়ে রেখেছে আমাদের থেকে। সেটা আনার সাথে সাথে তোমাকে আমি বলে দিব যে কিভাবে তুমি ভগবানকে মারতে পারবে। এদিকে দেখা যায় বিশাল ত্রিবেদী নামের একজন চলে আসে পিএম এর অফিসে। সে আসলে কাদাপাড় ডিস্ট্রিক্ট কালেক্টর। তারপরে গিয়ে পদ্মাবতী ম্যামকে বলতে থাকে, আপনি রুরাল ডেভেলপমেন্ট নিয়ে যে অ্যানাউন্সমেন্টটা করেছেন সেটার মধ্যে থেকে শান্তিপুরের নামটা হটিয়ে দিন। ওর এমন কথা শুনে অবাক হয়ে যায় পদ্মাবতী, কারণ ওই গ্রামের ভবিষ্যৎই বদলে যাবে যদি এই অ্যানাউন্সমেন্টে ওই গ্রামটার নাম নেওয়া হয়। তখন বিশাল বলে, ওই গ্রামের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, এই জন্য আপনি এমন কথা বলছেন ম্যাম। ওই গ্রামকে একটা মাফিয়া ডেন বলা হয়। সেখানে হাজার হাজার একর জায়গাতে শুধু গঞ্জিকারি চাষাবাদ হয়। মানুষজন 24 ঘন্টা নিজেদের জীবনের পরোয়া না করেই সেখানে কাজ করে। ওখানকার সব লিডাররাই বড় বড় মাপের ব্যক্তিবর্গ, এমনকি মুম্বাই গ্যাংয়েরও সাথ আছে ওদের। এগুলো ইনভেস্টিগেশন করার জন্যই কয়েকটা অফিসারকে পাঠানো হয়েছিল সেই গ্রামে। তবে তাদের সবাইকে আটক করে ফেলেছে ওরা। সাথে বলেছে যদি ওই গ্রামের নাম কোথাও আসে তাহলে সবাইকে মেরে ফেলবে। তখন পদ্মাবতী ম্যাম বলে এটা কোনো ব্যাপারই নয়, আর কল দেয় একজনকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় শান্তিপুরে চলে আসে এক এমএলএ। ওর নাম মুরলী কৃষ্ণা।
এসে সবাইকে মারধর করতে শুরু করে। এরা তো অবাক হয়ে যাচ্ছিল যে ও কে আর কেনই বা এসে ওদেরকে মারধর করছে। তখন মুরলি জানায় তার পরিচয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা প্রায় সকল সন্ত্রাসীকেই ধরাশায়ী করে ফেলে মুরলি, আর ওখানে আটকে রাখা অফিসারদেরকেও বাঁচিয়ে নিয়ে আসতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে এক এক্স এমএলএ আর বলতে থাকে, মুরলি এটা তুই ঠিক করলি না, এখনকার সরকার তোদের, সময় একদিন আমারও আসবে, তখন আমি তোকে দেখে নেব। কিন্তু এগুলো কোনো কিছুতেই ভয় পায় না মুরলি। তারপর কান্নাডা থেকে কিছু লোকজন আসে, ওদেরকে ওদের ভাষাতেই বোঝায়। এরপর তামিল বলা কিছু লোক ওর সামনে আসে, তাদেরকেও তাদের ভাষাতেই বোঝায়। সর্বশেষে হিন্দি বলা কিছু লোক আসে, ওদেরকে তখন ওদের ভাষাতেই বুঝিয়ে দেয় মুরলি। আসলে সবাই মুরলিকে ভয় দেখাতে চাইছিল, কিন্তু মুরলি তো একদমই ভয় পাওয়ার পাত্র নয়। সেখান থেকে চলে আসার আগে গ্রামবাসীকে বোঝাতে থাকে তারা যে নেশা জাতীয় দ্রব্যগুলো বানায় এগুলো মানুষের কতভাবে ক্ষতি করে। আর এই অ্যানাউন্সমেন্টে যদি ওদের গ্রামের নামটা আসে তাহলে এখানে শুধু এখন উন্নতিই হবে। তার পরপরই দেখা যায় মুরলির এলাকায় চলে আসে বড় এক অফিসার কোনো একটা জিনিসের উদ্বোধন করার জন্য। সেখানে এসে ওর সাথে অনেক কথাবার্তা হয়। তারপর ওকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার মেয়ের অবস্থা কি? তখন মুরলি বলে, আমার মেয়ে ডিআরডিওর সায়েন্টিস্ট, ওর বয়স মাত্র 19 বছর। এটা শুনে অবাক হয়ে যায় সেই অফিসারটা। এদিকে দেখা যায় পিএম অফিস থেকে ডিফেন্স মিনিস্টার চলে আসে ডিআরডিওতে। ওকে দেখে তো সেখানকার সবাই অবাক, কেন এখানে ডিফেন্স মিনিস্টার এসেছে। তখন তিনি বলে, আর্চানা গোস্বামী কোথায়? কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে আর্চানা গোস্বামী। তখন তিনি ওকে বলে, তোমার যে প্রজেক্টটা তুমি সাবমিট করেছিলে সেটা পিএম সাহেবের খুব পছন্দ হয়েছে। আসলে আর্চানা একটা বায়োশিল্ড প্রজেক্ট নিয়ে কাজ করছিল, ওইটার হিউম্যান ট্রায়ালটা বাদে সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। যদিও এই প্রজেক্টটা সাবমিট করেছি আমি, কিন্তু এটা সব কাজ করেছে জননী এবং তার টিম। তার পরপরই ডিফেন্স মিনিস্টার রাও চলে আসে জননীর সাথে দেখা করার জন্য। গিয়েই ওকে জিজ্ঞেস করে, আশা তুমি এত ছোট বয়সে কিভাবে এগুলো করে দেখালে? তখন জননী বলে, আমি রামায়ণ থেকে শিক্ষা নিয়েছি। আসলে আমাদের ধর্মগ্রন্থগুলো ডিজিটাল যুগের যে কোনো জিনিসের থেকেও অনেক অ্যাডভান্স, সেগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে সব কিছুই করা সম্ভব। ওই ছোট্ট মানুষের মুখে এত সব কথা শুনে অনেক খুশি হয়ে যায় রাও। অন্যদিকে দেখা যায় চাইনিজ আর্মি জেনারেল লি চলে আসে চ্যাংয়ের কাছে আর বলতে থাকে, আমাদের 300 আর্মিকে মেরে দিয়েছি আমি, আর আপনার এই উইপেনটাকে আমি নিয়ে এসেছি, এখন সেটা আমি কোথায় ইউজ করবো এটা বলুন আপনি। তখন চ্যাং বলে, সেটা কোথায় ইউজ করতে হবে এটা তোমাকে ঠাকুর বলবে। ঠাকুর আসলে অপোজিশন এমপি, সে অনেক পাওয়ারফুল একজন ইন্ডিয়ান রাজনীতিবিদ, ওকে দিয়ে ইন্ডিয়াকে ধ্বংস করতে হবে। ওর পুরো নাম হচ্ছে অজিত ঠাকুর। দেখা যায় পিএম এর সাথে দেখা করতে চলে আসে অজিত ঠাকুর। তখন পিএম ওনাকে জিজ্ঞেস করা, আচ্ছা মণিপুরের মতো একটা ভালো স্টেটে কেন তুমি এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছ? এটা শুনে ঠাকুর বলে, আপনার জন্য। আপনার ওই চেয়ারে প্রথমে বসতে চেয়েছিল আমার বাবা, কিন্তু ভাগ্যক্রমে বসে গিয়েছিলেন আপনি, আর এখন ওই চেয়ারটাতে বসতে চাইছিলাম আমি, কিন্তু এবারও বসে গিয়েছেন আপনি। এই জন্যই আপনাকে ওখান থেকে সরানোর জন্য এগুলো আমি করতেছি। আপনি যতদিন আপনার চেয়ার ছেড়ে না উঠবেন ততদিন আমি এগুলো করতেই থাকবো। আপনি চাইলেও আমাকে থামাতে পারবেন না, আমাকে জেলে দিবেন তাতেও কোনো লাভ হবে না। এদিকে দেখা যায় জননীর কাছে তার বাড়ি থেকে একটা কল আসে। কালকেই ওর বার্থডে হওয়াতে ওকে বাড়িতে যেতে বলা হচ্ছিল, কিন্তু কাজের চাপের জন্য জননী যেতে চায় না বাড়িতে। ওর মা মারা যাওয়ার পর থেকে ওর বাবা শুধুমাত্র এই দিনটাই খুব ভালোভাবে উদযাপন করত। জননী তার বাড়িতে কথা বলতে থাকলে হঠাৎ করেই সেখানে চলে আসে আর্চানা ম্যাম, আর জননীর থেকে সবকিছু শুনে ওকে ওর বাড়িতে যাওয়ার পারমিশনটা দিয়ে দেয়। তখন ওরা সবাই মিলে ম্যামকেও ওদের সাথে যাওয়ার জন্য অনেক করে বলতে থাকে, এটাতে তিনিও আর না করতে পারেন না। পরদিন সকালবেলাতেই মুরলির বাড়িতে বিশাল বড় আয়োজন করা হয়, এগুলোই দেখাশোনা করছিল মুরলি। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে চলে আসে জননী আর জড়িয়ে ধরে বাবাকে। তখন বাবা বলে, তুই নাকি আসবি না? কিন্তু জননী বলে, তুমি এত চিন্তা কেন করো, আমি তো চলে এসেছি। আর শুধু আমি একাই আসিনি, আমার টিমকেও এনেছি, স্পেশালি আমার ম্যামকে। তারপর আর্চানার সাথে পরিচিত হয় মুরলি। সেখান থেকে জননী সোজা চলে আসে ওর দাদির কাছে। দাদি একদমই ঘর থেকে বের হয় না। এর পেছনে অবশ্য একটা কারণ আছে, দাদির আরও একটা ছেলে ছিল, কিন্তু ওকে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, কোনোভাবেই ওকে আর বাড়িতে ফিরতে দেওয়া হয় না। এটা নিয়েই ওদের সাথে অনেক রাগান্বিত থাকে দাদি। তখন জননী বলে, এখন তুমি ওগুলো ভুলে যাও, আর আমার গিফট কোথায়, আমার না আজকে জন্মদিন। তারপর দাদি ওকে 2টা হাতের বালা দেয়। রাত্রেবেলাতে মুরলি তার মদিরাগুলো খুঁজতে শুরু করে, কিন্তু কাজের লোক জানায় ছোট মালকিন বলেছে ওগুলো সব কিছু সরিয়ে রাখতে, কারণ তার ম্যাম এসেছে, ওনার সামনে আপনার কোনোভাবেই ওগুলো খাওয়া যাবে না। এটাতে খানিকটা চিন্তায় পড়ে যায় মুরলি, কিন্তু হঠাৎ করে তার নাকে চলে আসে মদিরার গন্ধ। গিয়ে দেখতে পায় আর্চানা একা একাই মদ্যপান করছে। তখন মুরলিকে ইনভাইট করে আর্চানা, মুরলিও আর না করে না, দুজনে পুরো বোতলই খেয়ে ফেলে। পরদিন সকালবেলাতে আর্চানা মুরলিকে ধন্যবাদ দিতে থাকে তাকে এত ভালো একটা সময় দেওয়ার জন্য। মুরলিও অনেক খুশি যে তার মেয়ে এত ভালো একটা মানুষের আন্ডারে কাজ করে, আর এই বাড়িতে আর্চানার যখনই আসার ইচ্ছা হবে তখনই ওকে আসার পারমিশনটাও দিয়ে দেয় মুরলি।
এদিকে দাদির কাছে আসে জননী আর বলতে থাকে, আমি দেশের অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি দাদি। তোমার যে ছেলে কখনো আসবেই না তার চিন্তা করা এখন থেকে বাদ দাও আর আমার চিন্তা করতে থাকো। তখন দাদি বলে যে কে বলেছে ও আসবে না? ওকে যে নিয়ে গিয়েছে সেই আবার ওকে ফিরিয়ে এনে দিবে আমার কাছে। অন্যদিকে দেখা যায় ঠাকুরের সাথে দেখা করতে চলে আসে ওই দুই চাইনিজ জেনারেল। চ্যাং তখন বলতে থাকে, ঠাকুরের বাবার জামানা থেকে আমাদের দেশকে ওরা সাপোর্ট করে আসতেছে, এখন হাতিয়ার হবে আমাদের আর চালাবে হচ্ছে ঠাকুর। তখন লি জানতে চায়, কোথায় আঘাত করলে তোমার দেশের মানুষের মনোবল ভাঙতে পারবো? ঠাকুর বলে 140 বছরে একটা ফেস্টিভ্যাল হয়, গোটা দেশের 40 দিন ধরে এটা উদযাপন করা হয়। একটা ফেস্টিভ্যালে প্রায় 60 কোটি মানুষ একসঙ্গে হয়, মহাকুম্ভ মেলা, আর সেখানেই আমরা অ্যাটাক করব। দেখা যায় এখানে শুরু হয়ে গেছে কুম্ভ মেলা। সেখানে চলে আসে ঠাকুরের লোকজন একটা বোট নিয়ে আর একটা মিসাইল ছুড়ে পানির নিচে। কিছুক্ষণ পরেই সেটা ফাটিয়েও ফেলে, তবে কোনো রকমের কোনো ধামাকা হয় না আর পানির সাথে কোনো একটা কেমিক্যাল মিশে যায়। দেখা যায় কুম্ভ মেলাতে আসা প্রায় সবাই সেই নদীর পানিতেই গোসল করছিল। তবে এখানে থাকা একটা বড় পণ্ডিত সেই পানিটা হাতে নিয়েই বুঝতে পেরে যায় যে কোনো একটা ঝামেলা তো আছেই। এদিকে চ্যাং বলতে থাকে, ইন্ডিয়ার মধ্যকার কাজ আমাদের প্রায় শেষ। ওখানে যারা যারা এখন গোসল করছে সবার মধ্যে ঢুকে গিয়েছে বন্ড ভাইরাস। এটা শরীরে ঢোকার 6 ঘন্টার মধ্যেই কাজ শুরু করে দেয়। দেখা যায় 6 ঘন্টা পার হতে না হতে কুম্ভ মেলাতে আসা অনেকেই অজ্ঞান হয়ে যাচ্ছিল আর তাদের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আসলে এটাই হচ্ছে এই বন্ড ভাইরাসটার লক্ষণ। ওই ভাইরাসটা নদীর পানিতে ছাড়ার পরে যারাই ওই পানিতে গোসল করেছে তাদের মধ্যেই ছড়িয়ে পড়েছে ওই বন্ড ভাইরাস। পুরো কুম্ভ মেলায় মানুষের আহাজারিতে ছেয়ে যায়। অনেক মিডিয়াও চলে আসে এই নিউজটা কভার করার জন্য। পিএম পর্যন্ত খবরটা পৌঁছতে খুব একটা সময় লাগে না। এই ব্যাপারটাতে অনেক চিন্তায় পড়ে যায় তিনি। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কুম্ভ মেলাতে চলে আসে ঠাকুর। এখানে এসে সাধারণ মানুষকে দেখিয়ে দেখিয়ে এসে অনেক আহাজারি নাটক করছিল। তবে এই ভাইরাসটা তো পানির সঙ্গে সে মিশিয়েছিল, কিন্তু মানুষকে তো সেটা বুঝতে দেওয়া যাবে না। আর মানুষদেরকে সাহায্য করতে থাকে ঠাকুর। কিছুক্ষণ এমনটা করার পরে মিডিয়া ফেস করে সে। বলতে থাকে এখানে গঙ্গা দেশে সবাই ডুব দেন নিজেদের পাপ ধোয়ার জন্য, আর সেটা করার সময় ওদের ওই ভাইরাসটা অ্যাটাক করে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমরা যে ভগবানকে এতটা মানি সেই ভগবান আসলে এক্সিস্টই করে না, না হলে এমনটা কোনোভাবেই হতো না। আপনাদের সবার চাইতে বেশি বিশ্বাস করতাম ভগবানে আমি, কিন্তু আজকের এই ঘটনার পর থেকে আমি একদমই বিশ্বাস করব না আর ভগবানকে। ওর মুখে এমন কথা শুনে সেখানে থাকা প্রায় সবাই ওর কথার সাথে কথা মেলায়। এমনকি ব্যাপারটা ছড়িয়ে পড়ে গোটা দেশেও, কারণ নিউজ কভার করছিল অনেকগুলো মিডিয়া। এই ব্যাপারটাতে অনেকটাই চিন্তায় পড়ে যায় পিএম নিজেই। তিনি তো বুঝতে পারছিল যে এটা ঠাকুরের গেম, কিন্তু মানুষকে তো সেটা বোঝানো সম্ভব নয়। এদিকে দেখা যায় ডিআরডিওতে এই ভাইরাসটা নিয়ে ওরা কথাবার্তা বলছিল। আর্চানা এই ভাইরাসটা নিয়েও টিম মেম্বারের উপরে ট্রায়াল দিতে চায়, কিন্তু কেউই রাজি হয় না। এটা দেখে আর্চানা নিজের হাতেই পুশ করে সেই ভাইরাসটা। ব্যাপারটা দেখে সবাই তো অবাক। যদি ওদের বানানো বায়োশিল্ড কাজ না করে তাহলে আর্চানা নিশ্চিত মৃত্যুবরণ করবে। তার পরপরই বায়োশিল্ড ভ্যাকসিন এনে ইনজেক্ট করা হয় আর্চানাকে। এই সকল ব্যাপার স্যাপার আবার পর্যবেক্ষণ করছিল জননী নিজেই। কিছুক্ষণের মধ্যেই সে এটা ইনশিওর করে যে এই ভ্যাকসিনটা কাজ করেছে। এতে তো সবাই খুশি। পিএমও জেনে যায় এই ব্যাপারটা, তারপরে বলে দেয় ভ্যাকসিনটা বাল্ক প্রোডাকশনে নেওয়ার জন্য যত তাড়াতাড়ি পসিবল। তার পরপরই দেখা যায় ওদের পুরো টিম চলে আসে একটা মিলিটারি ফ্যাসিলিটিতে এটার বাল্ক প্রোডাকশন করার জন্য। সেখানে ওদের কাজ শুরু হওয়ার আগেই অ্যাটাক করে বসে ঠাকুরের লোকজনেরা। এক এক করে সবাইকে মারতে শুরু করে। এক পর্যায়ে আর্চানা জননী সেখান থেকে পালাতে থাকে ওই ভাইরাসটার স্যাম্পল নিয়ে। তবে এখানে চলে আসে ঠাকুরের লোকজন। একটা গুলি এসে আর্চানার গায়ে লাগে। তখন জননীকে পালাতে সাহায্য করে সে আর নিজেই ওদের মোকাবেলা করতে থাকে। সেখান থেকে পালাতে শুরু করে জননী। বরফের মধ্যে দিয়ে সে অনেক কষ্টেই আগাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ওকেও ধরে ফেলে ঠাকুরের লোকজন। ওর কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয়। এটা কোনোভাবেই দিতে চাইছিল না জননী, আর অনেক সাহায্য চাইছিল। তারপর ব্যাগের চেইনটা খুলে বের করে সেই ভ্যাকসিনের স্যাম্পল। ওটার সাথে আবার লেগেছিল একটা শিবলিঙ্গ। আর জননী তো বারবার চিল্লাচিল্লি করে কার থেকে যেন সাহায্য চাইছিল। ঠিক তখনই দেখা যায় একটা জায়গার বরফ ভেঙে সেখান থেকে বের হয় অখণ্ড রুদ্রা সিকান্দার অঘোরা। তার পরপরই চলে আসে এই জায়গাটাতে আর ওদেরকে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সবাইকে ধরাশায়ী করে ফেলে রুদ্রা। তারপর জননীকে বলতে থাকে, তোকে তো আমি ছোটবেলাতেই কথা দিয়েছিলাম যে তুই যখনই বিপদে পড়বি সেখানে আমি চলে আসব। আসলে এটা হচ্ছে জননীর আঙ্কেল। সেখান থেকে সে বাঁচিয়ে নেয় জননীকে। এদিকে দেশে তো বাজে অবস্থা হয়ে যায়। ক্যাবিনেটের সবাই জানতে পারে যে ওই মিলিটারি ফ্যাসিলিটিতে কি ঘটেছে। ওদের যে শেষ আশাটুকু ছিল সেটাও তো শেষ হয়ে গেল।
সেই মিলিটারি ফ্যাসিলিটিতে যারা ইনভেস্টিগেশন করতে গিয়েছিল তারা জানিয়েছে এখানে একজনকেও জীবিত পায়নি, ওরা সবাইকেই মেরে ফেলেছে ওই দুষ্কৃতিকারীরা। এই ব্যাপারটাতে অনেক চিন্তায় পড়ে যায় সবাই। এখন তাহলে ভাইরাসটার কি হবে আর দেশেরই বা কি হবে? তার পরপরই নিজের মেয়ের নিখোঁজ হওয়ার খবরটা দেওয়া হয় মুরলিকে। এটাতে সে অনেক কষ্ট পেয়ে যায়। ঠিক তখনই দেখা যায় ওপর থেকে ওর মা ওকে একটা ডাক দেয়। তারপর সে ঘরে মায়ের কাছে গেলে তিনি বলেন, আমি হেরে গেছি রে বাবা, যে ছেলে আমার চোখের সামনেই নেই তাকে আমি ভগবানের কাছে সবসময় চেয়েছি, কিন্তু যে ছেলেটা আমার চোখের সামনে এতদিন ছিল তার মুখেও আমি মা ডাকটা শুনতে পারিনি। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। তবে আমার একটা কথা আছে, আমি মারা গেলে আমার চিতায় যেন তোর ভাই আগুন দেয়, তাহলেই কেবলমাত্র আমার আত্মার মুক্তি মিলবে। তখন মাকেও কথা দেয় মুরলি। এদিকে দেখা যায় ঠাকুর চলে আসে সেই জায়গায় যেখানে ওর লোকজন সব মারা গিয়েছিল। এখানকার অবস্থা দেখে তো অবাক হয়ে যায় ঠাকুর, কিভাবে ওদের এত লোকজনকে মেরে ফেলেছে এখানে। ঠিক তখনই দেখা যায় কালো একটা অবয়বের মতো সেদিকেই এগিয়ে আসতেছিল। তারপর সেটার ভেতর থেকে একজনে বের হয়ে আসে আর এই জায়গাগুলো পর্যবেক্ষণ করতে থাকে। কিভাবে যেন সে এখানে রুদ্রার উপস্থিতি টের পাচ্ছিল। হঠাৎ করে ওকে দেখে চমকে যায় ঠাকুর। তারপরে ওর লোকজনকে বলে দেয় ওকে ধরার জন্য। ওর কাছে গেলেই দেখা যায় এক ধরনের ভাইরাস ওদের মধ্যে ঢুকিয়ে দেয়। আসলে সে ছিল অনেক বেশি পাওয়ারফুল। ওর নাম নেত্রা। তখন আস্তে আস্তে সে ঠাকুরের কাছে আসে আর বলতে থাকে, তোর বাবাকে কি পুড়িয়েছিলিস? ঠাকুর জানায় না। তোর বাবা এবং তোর ভাইদেরকে কে মেরেছিল তুই কি সেটা জানিস? ঠাকুর জানায় না। আমি কে, তুই কি আমাকে চিনিস? আর তোর বাবার সাথে আমার কি সম্পর্ক ছিল সেটা কি তুই জানিস? ঠাকুর জানায় না। তখন নেত্রা একটা গল্প বলতে থাকে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। কয়েক বছর আগে ঠাকুরের বাবা এসেছিল এই জঙ্গলটায়। তখন এখানকার একজন লোক ওনাকে জানায় নেত্রার সম্পর্কে। আসলে ওর সাথে দেখা করতে এসেছিল ঠাকুরের বাবা। তখন নেত্রাকে দেখা যায় সে কালু জাদু করছিল। তার পরপরই ঠাকুরের বাবা এসে ওনাকে আদিত্য আর রাম ভগতের সম্পর্কে বলে। ওকে রাস্তা থেকে সরাতে হবে, নাহলে সে নিজে কখনোই পিএম হতে পারবে না। তখন নেত্রা জানায়, এই কাজটা আমি করে দিতে পারবো, তবে যদি ওরা চলে আসে তাহলে বলি দিতে হবে কিন্তু ওদেরকে। সেটাতেও রাজি হয়ে যায় ঠাকুরের বাবা। তারপর নেত্রা ওনাকে বলে যে বলি দেওয়ার জন্য 8টা ব্রাহ্মণের ছেলেকে নিয়ে আসতে হবে। যখনই ওদের বলি দেওয়া সম্পন্ন হবে তখনই সেখান থেকে উঠে আসবে 8টা পিশাচিনী, আর সেগুলো আমার হয়ে কাজ করবে। তখন তোমার কাজ করে তো আমার কোনো ব্যাপারই হবে না। দেখা যায় কয়েকদিনের মধ্যে নেত্রার কাছে নিয়ে আসা হয় 8টা ব্রাহ্মণ ছেলেকে। ওদেরকে বলি দেওয়ার জন্য যজ্ঞ করতে শুরু করে দেয় নেত্রা। ওই ছেলেগুলোর পরিবারের মানুষজনেরা অনেক কান্নাকাটি করছিল আর ভগবানের কাছে সহায়তা চাইছিল। ঠিক তখনই সেখানে চলে আসে রুদ্রা আর নেত্রার লোকজনকে মারতে শুরু করে। এতগুলো মানুষের জন্য ওর কাছে কিছুই না। সবাইকে একদম কচুকাটা করে ফেলছিল রুদ্রা। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের বাবাকেও মেরে ফেলে আর নেত্রারও খুব বাজে অবস্থা করে ফেলে। এতে নেত্রাও মারা যাওয়ারই কথা। এই কাহিনীটা আবার ঠাকুরকে নেত্রাই বলছিল। এখন আমি পিশাচিনীকে বশ করে মহাশক্তিশালী হয়ে গেছি, এখন রুদ্রাকে হারানো আমার কোনো ব্যাপারই নয়। এদিকে দেখা যায় রুদ্রা জননীকে নিয়ে একটা জায়গায় চলে আসে। তারপর শিব সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতে থাকে। এটা শুনে জননী বলে, সবই ঠিক আছে, কিন্তু একটা মায়ের কাছ থেকে তার ছেলেকে কেন কেড়ে নিয়েছে শিব? এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তখন রুদ্রা বলে, সবকিছুই তো শিবের হাতে। কার ভবিষ্যৎ কি হবে সেটাও তার হাতে। কার পেট থেকে কে জন্ম নেবে, কার কোলে কে বড় হবে এবং কার উপকার কে করবে, এগুলো সব তার হাতেই। তিনি হচ্ছে মহাশক্তিমান। এগুলো বলেই রুদ্রা চলে আসে একটা মন্দিরের সামনে পুজো করার জন্য। সে পুজোটা করতে যাবে, ঠিক তখনই ওই জায়গাতে জমায়েত হয় অনেক মানুষ। আর রুদ্রাকে বলতে থাকে, এখান থেকে আপনি চলে যান, কোনো ভগবানই নেই। তিনি যদি থাকতেন তাহলে আমাদের এত সমস্যা কখনোই হতে দিতেন না। এই কথাগুলো শুনে খানিকটা রেগে যায় রুদ্রার, বলতে থাকে, কে জানে ভগবান কোথায় আছে, হয়তোবা তোমাদের মধ্যেই আছে। আমি এখানে শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করতে এসেছি, এর থেকে বেশি কিছুই না। এদিকে দেখা যায় জননীর ফোনটা অন হয়েছে। সে বিভিন্ন ছবি এবং ভিডিও করছিল। সাথে সাথে ওর ফোনটা ট্রেস করে ফেলে সরকারি লোকজন আর ব্যাপারটা পিএমকে জানায়। তখন পিএম একটা রেস্কিউ টিম পাঠাতে বলে দেয় ওখানে। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা হেলিকপ্টার চলে আসে জননীকে রেস্কিউ করার জন্য। এটা দেখে তো অনেকটাই খুশি হয়ে যায় জননী। তবে আকাশে হেলিকপ্টারটা ধ্বংস হয়ে যায়। একটা পাখা গিয়ে সেখানে থাকা জনগণের গায়ে লাগতে যাবে, ঠিক তখনই ওটা ধরে ফেলে রুদ্রা। এটা দেখে তো মানুষজন অনেক খুশি হয়ে যায়, কিন্তু ওদের এই খুশি খুব বেশিক্ষণ টেকে না। দেখতে দেখতে সেখানে চলে আসে নেত্রা। ওকে দেখে তো খানিকটা অবাকই হয়ে যায় রুদ্রা, কারণ ওকে তো মেরে ফেলেছিল সে, তাহলে এখন সে কিভাবে জীবিত আছে? নেত্রা এখানে তার দলবল নিয়ে এসেছিল। সবাই ছিল অনেক স্কিল ফাইটার, মানে ওদের দেখেই মনে হচ্ছিল ওরা হচ্ছে সবাই অঘরীতান্ত্রিক। এরপর নেত্রা বলতে থাকে, একমাত্র তোকে মারার জন্য আমি জীবিত হয়ে আবার ফিরে এসেছি। তোকে না মারা পর্যন্ত আমি একদমই শান্তি পাবো না।
তার পরপরই শুরু হয়ে যায় ওদের দুজনের মধ্যকার ফাইট। কেউই যেন কারো চাইতে কম নয়। নেত্রার কাছে আসে খারাপ শক্তি আর রুদ্রার কাছে আসে ভালো শক্তি। এই খারাপ শক্তি এবং ভালো শক্তির মধ্যকার লড়াই চলে অনেকক্ষণ ধরেই। নেত্রার সকল চেলাপেলাকেও মারতে শুরু করে দেয় রুদ্রা। এক এক করে প্রায় সবাইকেই মেরে ফেলে। এবার নেত্রার পালা। তাকেও ছাড় দেয় না এবার রুদ্রা, আর চোখের পলকেই ওকেও একদম জানেই মেরে ফেলে। এতে সেখানে থাকা সাধারণ জনগণ তো অনেক খুশি হয়ে যায় যে খারাপ শক্তি মারা গেছে। কিছুক্ষণের মধ্যেই রুদ্রার কাছে চলে আসে জননী আর বলতে থাকে, তোমার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছে। আর ওনার একটা শেষ ইচ্ছা হচ্ছে যে ওনার চিতায় শুধু এবং শুধুমাত্র তুমিই যেন আগুন দাও, তাহলেই একমাত্র ওনার আত্মাটা শান্তি পাবে। প্রত্যেক দিনই উনি তোমার জন্য অপেক্ষায় বসে থাকতো। এভাবে তোমার চিন্তা করতে করতেই অপেক্ষা করতে করতেই মারা গেছে উনি। তো তোমার কি ওনার শেষ ইচ্ছা অনুযায়ী ওনার চিতায় আগুন দেওয়াটা উচিত নয়? এত কিছু শুনেও সেখানে কিছুই বলছিল না, রুদ্রার পাশে গিয়ে বসেছিল। এগুলো দেখে সাইডে গিয়েই বসে পড়ে জননী আর বলতে থাকে, আপনি যদি না চান তাহলে আমিও এখান থেকে যাব না। সারা দেশের মানুষের যা হয় হোক, ভ্যাকসিন তো আমার কাছে। এদিকে দেখা যায় মা মারা যাওয়াতে তার শেষ কার্য শুরু করে দিয়েছিল মুরলি। তবে আগুন হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে আসছে। আগুনটা মায়ের মুখে দেওয়ার সাহস হয় না ওর, কারণ ওর মায়ের শেষ ইচ্ছা ছিল রুদ্রাই তার মুখে আগুন দেবে। এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে থাকলে হঠাৎ করে সেখানে চলে আসে রুদ্রা। তারপর পরে মায়ের চিতায় গিয়ে আগুন দেয় সে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মায়ের আত্মাটা উপরে উঠে আসে। সেখানে ওনার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল স্বয়ং শিব। তখন মাকে বলতে থাকে, আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এরকম একটা ভক্তকে আমাকে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সবসময় আমার কাছে প্রশ্ন করতেন যে কেন আমি আপনার ছেলেকে নিয়ে এসেছি, এগুলোর উত্তরই আমিই দেব। আর আমি আপনাকে একটা বর দিলাম, আমি জানি আপনি স্বর্গে যাবেন। এই ব্যাপারটা শুনে অনেকটাই খুশি হয়ে যায় মা। তার পরপরই দেখা যায় জননীর কাছে একটা কল আসে। ওদের কাজের লোকটা বলে, রুদ্রা তো এখানে এসেছে আর তার মাকে এসে আগুন দিয়েছে ছোট মালকি। মায়ের শেষ ইচ্ছা সে পূরণ করেছে। কিন্তু জননী খেয়াল করে দেখতে পায় সেখান থেকে তো রুদ্রা কোথাওই যায়নি। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে স্বয়ং ভগবানই সেখানে গিয়ে চিতায় আগুন দিয়েছে। এটাতে রুদ্রার কাছে গিয়ে ভক্তিভরকে স্মরণ করতে থাকে জননী। তার পরপরই জননীকে নিয়ে চলে আসে নদীর পাড়ে রুদ্রা। দেখা যায় রুদ্রার হাতে খানিকটা ছাই, মানে ওর মায়ের অন্তিম সংস্কার হওয়ার পর যে ছাইটা হয় সেটা ওর কাছে এনে দিয়েছিল স্বয়ং ভগবান। এটা নিয়ে গিয়ে গঙ্গায় প্রবাহিত করে দেয় সে। তারপর জননীকে আশীর্বাদ করে, তুমি এত ছোট জীবনেও তোমার জ্ঞান ব্যবহার করে মানুষকে বাঁচাতে চেয়েছিলে। এমনকি তুমি তোমার জীবন সংকটেও ফেলেছো এটার কারণে। তোমার ওপরে ভগবান খুব খুশি। যাও, তুমি লম্বা জীবনযাপন করো। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে অনেক মিলিটারি সহ চলে আসে ম্যাম। রুদ্রাকে অনেক রাগান্বিত দেখে একজন বলে ওঠে, আপনি যদি এত রাগান্বিত হয়ে সেই জায়গায় যান তাহলে তো যুদ্ধ লেগে যাবে। তখন রুদ্রা বলে, আমি তো যুদ্ধই চাই। তোমাদের কাজ হচ্ছে দেশ রক্ষা করা আর আমার কাজ হচ্ছে ধর্ম রক্ষা করা। তোমাদের বাউন্ডারি আছে কিন্তু আমার কোনো বাউন্ডারি নেই। এই পুরো বিশ্বই আমার। সেটাকে আমার কিভাবে রক্ষা করতে হবে আমার খুব ভালো করেই জানা আছে। এদিকে দেখা যায় দৌড়াতে দৌড়াতে দুই জেনারেলের হাইড আউটে চলে আসে ঠাকুর। আর ওখানে কি কি ঘটেছিল সবকিছু খুলে বলে ওদের দুজনকে। লি আর চ্যাং তখন বলতে থাকে, চিন্তার কোনো কারণই নেই, আমরা রেডি আছি, আমাদের ওপর অ্যাটাক করে তো দেখুক। তবে ঠাকুর বারবারই ওদেরকে সতর্ক করছিল, কিন্তু কে শোনে কার কথা। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওদের বেসে অ্যাটাক করে বসে রুদ্রা। এক এক করে সোলজারদেরকে মারতে শুরু করে। ওদের সব ডিজিটাল অস্ত্রশস্ত্র কোনোভাবেই রুদ্রার কিছুই করতে পারছিল না। রুদ্রা তার তাণ্ডবলীলা শুধু চালিয়েই যাচ্ছিল। চোখের পলকেই ওই সকল সোলজারকেই মেরে ফেলে রুদ্রা। তারপর গিয়ে লিকে ধরে। ও মোটামুটি ফাইট নেয়, তবে রুদ্রার সাথে একদমই সে পেরে ওঠে না। মেরে ফেলে লিকেও। ওকে যখন মারতেছিল তখন অনেক করে ওকে মারতে বারণ করতে থাকে চ্যাং, কিন্তু কিছুই শোনে না রুদ্রা। তারপর ওকে মেরে চলে আসে আর ধরে চ্যাংকে, আর এক ঝাটকায় ওকেও মেরে ফেলে। এত বড় একটা সেনা নিয়েও একজনের সাথেই পেরে উঠছিল না ওরা। শেষে জয় হয় রুদ্রারই। অন্যদিকে দেখা যায় জননী চলে যায় একটা ফ্যাসিলিটিতে এবং ওই ভ্যাকসিনটার বাগ প্রোডাকশন করায়। তারপরে প্রায় সকল মানুষদেরকেই সেই ভ্যাকসিনটা দেওয়ানো হয়। এতে গোটা দেশও বেঁচে যায়, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি।